আজকের গল্প ইসরাত জাহান জেরিন রচিত চিত্রাঙ্গনা। গল্প পাঠে আমি জয়ন্তী। পর্ব সংখ্যা 2। বিয়ে তো শেষ, এবার আমার বউকে আমি বাড়ি নিয়ে গেলাম। বুঝতেই তো পারছেন, এই মাঝরাতে সদ্য আমার বিয়ে হয়েছে, এখনো বাসরটা বাকি, সেটাও তো সারতে হবে। সবাই হা হয়ে ফারাজের দিকে তাকিয়ে আছে। সকলের মনে হচ্ছে মাঝরাতে তাদের বাড়ির উপর দিয়ে কোনো বড়সড় ঝড় চলে গেছে, অথচ তারা আজ পেয়েও কিচ্ছুটি করতে পারছে না। আর চিত্রা তো মোমের তৈরি পুতুলের মতো নির্বাক হয়ে পড়ে আছে। যে না সে আসছে আর তাকে গলিয়ে দিয়ে যাচ্ছে। সে না পারছে কিছু সহ্য করতে, আর না পারছে চিৎকার করে বলতে, আমি মানুষ, আমারও দুঃখ আছে, আমারও যন্ত্রণা হয়। দুনিয়ায় সে কার উপর খানিকটা ভরসা করবে তার জানা নেই। মামি সহ গোটা পরিবারটা একটু আগেই তাকে বিক্রি করে দিচ্ছিল। দিনের বেলায় মেয়ে নিয়ে কুমিল্লা গেলে ঝামেলা হতে পারে দেখে মিজান মাঝরাত করে এই কাজ সারতে এসেছিলেন। কুমিল্লায় নিয়ে মিজান হয়তো চিত্রাকে কিছুদিন নিজের কাছেই রাখত, তারপর তাকেও চোরাপথে দুবাই কিংবা অন্য কোনো দেশে পাচার করে দিত। তবে এখানে বসে থাকা কেউ একবার জানতে চাইল না অসহায় চিত্রা কেন বাপের বয়সী লোকের সঙ্গে বিয়েতে রাজি হয়ে গিয়েছিল। একটি বারও কেউ জিজ্ঞাসা অবধি করল না। চিত্রার হুট করে মামার কথা মনে পড়ে যায়। মানুষটা একদিন তাকে বাঁচাতে গিয়েই গাড়ি অ্যাক্সিডেন্ট করেন। টাকার জন্য ভালো চিকিৎসা করানো সম্ভব হয়নি। লোকটির ওপর আগে থেকেই অনেক ঋণ জমা হয়ে আছে। এখন যদি মামার জন্য নিজের সুখ চিত্রা বিসর্জন করতে না পারে, তবে তো সম্পর্কের সঙ্গে বেইমানি করা হবে। মামার চিকিৎসার টাকার কথা ভেবেই তো বিয়েতে রাজি হয়েছিল চিত্রা। কিন্তু মাঝ থেকে আরেকটা ঢেউ এসে সব কিছু নিজের আধিপত্যে ধ্বংস করে দিয়ে চলে গেল। তবে লোকটার চোখে কোনো করুণা আছে কিনা চিত্রার জানা নেই। আপাতত সে জানে এই লোকটাই তার সব, তার অভিভাবক, তার বৈধ পুরুষ। তবে 3 অক্ষরের কবুলের সম্পর্ক হলেও ভালোবাসা তো আর হয়ে যায় না। নিজের প্রতি ঘৃণা হচ্ছে চিত্রার। সোহাগের সঙ্গে তো সে অন্যায় করে ফেলেছে। সোহাগ যদি জানতে পারে তার চিত্রা আজ তার কথা না ভেবেই এত বড় সিদ্ধান্ত নিয়েছে, তখন কি হবে? চিত্রা জানে তার উল্টে যাওয়া জীবন আর ঠিক হওয়ার নয়। এমন কপাল নিয়ে কেউ জন্মায়, মানুষ এতটাও অভাগা হয়? চিত্রার চোখের কোণে জল। বাড়িতে সোহাগ নেই। চিত্রার জানা নেই সে কোথায় আছে। বাসাতেই ছিল সে, কিন্তু এখন আর নেই। থাকলে কি চিত্রার এমন পরিস্থিতির পরেও বেরিয়ে আসতো না? গাড়িতে ওঠার আগে মামাকে শেষবারের মতো দেখতে চেয়েছিল চিত্রা, তবে ফারাজ এলাহি দেখতে দেয়নি। তার হাতে নাকি সময় নেই। অন্ধকার রাতে হাজারো স্মৃতি মোড়ানো বাড়িটিকে একবার নয়ন ভরে দেখল সে। তারপর শাড়ি সামলে গাড়িতে উঠে বসল। ফারাজের কালো মার্সিডিস, আগে পিছে আরও 2টো গাড়ি। অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা লোকগুলো সেই সব গাড়িতেই উঠে বসল। গাড়ি ছেড়ে দিল। চিত্রা জানে না তার গন্তব্য কোথায়, ভাগ্য তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কি লেখা আছে তার অভাগা কপালে। কান্নাকাটি বন্ধ করো বাল। মেয়ে মানুষের কান্না আমার সহ্য হয় না, খুবই বিরক্তকর। তোমার তো খুশি হওয়ার কথা, বুড়োর বউ না হয়ে তুমি এলাহি বাড়ির ছোট বউ হয়েছ। ফারাজের টান টান গলার স্বর। চিত্রা আঁচল দিয়ে চোখের জল মুছে ফারাজের দিকে তাকায়, জিজ্ঞাসা করে, আপনি কে? আমায় বিয়ে করলেন কেন? ফারাজ হাতের সিগারেটটায় শেষ টান দিয়ে জানালার গ্লাস নামিয়ে টোকা মেরে অন্ধকার অজানায় ছুঁড়ে ফেলে। কপাল চুলকে জবাব দেয়, কৈফিয়ত জিনিসটা আমি বড্ড অপছন্দ করি। ফারদার আমায় এভাবে হুটহাট প্রশ্ন করবে না মিসেস এলাহি। আর আমি কে
সেটা জানানোর জন্যই তো বিয়েটা করলাম। তোমারও তো জানার হক আছে কে তোমার স্বামী। ডোন্ট ওয়ারি, আজ না হয় কাল অবশ্যই জানতে পারবে, হাসল ফারাজ। ফারাজকে ভালো করে একবার পরখ করলো চিত্রা। গায়ে সাদা শার্ট, কালো একটা প্যান্ট পরা। গায়ের স্যুটটা খোলার পর আর পরেনি। হাতের কবজিতে রোল্যাক্স ঘড়ি। চোখের মণি কালো নাকি বাদামি কে জানে, অদ্ভুত রং। গালে চাপ দাড়ি, উজ্জ্বল চেহারায় আভিজাত্য আছে বলতেই হবে। উরুর উপর রেখে ল্যাপটপে কি যেন ঘাটাঘাটি করছে। চিত্রা চোখ নামিয়ে জানালার দিকে তাকায়। ভেতরটা আবারও তার ভেঙে আসে। চেনে না জানে না এমন একটা লোকের সঙ্গে তার বিয়েটাও হয়ে গেল। আবার কবে আসবে এই বাড়িতে? মামার সঙ্গে দেখা করতে তো পারিনি। ফারাজ এক ঝটকায় ল্যাপটপ বন্ধ করে চিত্রার দিকে তাকায়। এই বাড়ি? এখনো তো এলাহি বাড়ি গেলেই না। এরই মাঝে এই বাড়ির নাম আসছে কোথা থেকে? ভুলে যাও। ভুলে যাব? ফারাজ এগিয়ে এসে চিত্রার গালে হাত বুলিয়ে থুতনি চেপে ধরে। হ্যাঁ, এই বাড়ির নাম ঠিকানা সব স্মৃতি ব্রেনের স্টোরেজ থেকে পার্মানেন্ট ডিলিট মারো। তা না হলে তোমার ব্রেনটাকেই আমি রিসেট মারলে কিন্তু নিজের নামটাও ভুলে যাবে, মিসেস চিত্রাঙ্গনা চিত্রা এলাহি। এলাহি চিত্রাকে ছেড়ে দিয়ে গাড়িতে রাখা মদের বোতলের ককটা খুলে গটগট করে মদ গিলে। মুহূর্তেই গাড়িটা বিশ্রী গন্ধে লেপ্টে যায়। ভয় কেঁপে ওঠে চিত্রার শরীর। লোকটার গলার স্বর গম্ভীর হলেও কেমন যেন বিষ মিশে আছে সেখানটায়। ভয় করছে চিত্রার, খুব ভয় করছে। তবে কেন জানি মনে হচ্ছে তার পাশে বসে থাকা মানুষটা তার নারী নক্ষত্র দেখেই এখানে হিসেব কষতে এসেছে। পাক্কা খেলোয়াড় সে। বসার রুমে সবাই নির্বাক হয়ে বসে আছে। মার্জিয়া গর্জে উঠে মিজান সাহেবকে জিজ্ঞাসা করলেন, ভাই কি হইল এইসব? ওই স্যারাডা কেডা? আর হ্যাঁ তো আপনার সামনেই ওই মাইয়ারে বিয়া কইরা নিয়া গেছে। চুপ কইরা বৈশা ছিলেন কেন আপনি? বৈশা থাকুম না তো কি করুম? জানের প্রতি মায়া সবার আছে। এলাহি বাড়ির পোলার বিরোধিতা কইরা কি মারা খাইব নাকি? আগে যদি জানতাম ফারাজ এলাহির এই বাড়ির মাইয়ার উপর নজর আছে, তাহলে ভুইলাও এইখানে আসতাম না আমি। এখন আমার ভয় করতাছে, ভয়। কি বলতাছেন? তারে তো আমরা চিনি না, আজ প্রথম দেখলাম, বলল মারিয়া। চিনেন না? এখন ঠিকই চিনবেন। আর এমন চিনা চিনবেন কখনো ভুলতে পারবেন না। আল্লাহ জানে তাগলগে কিসের ঝামেলা আপনাগর। চিত্রার কপালে তো ভাঙ্গন লাইগাই আছে, আপনারাও ভাঙ্গা যাইবেন। মিজান সঙ্গে আনা লোকেদের নিয়ে উঠে দাঁড়ায়। রাতের মধ্যেই গ্রাম ছাড়তে হবে তাদের। ফারাজের নজর বাজ পাখির মতো, আর মতলব শকুনের মতো। তাকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না। কখন কোন দিক দিয়ে মারবে বুঝে ওঠা দায়। সবাই চলে যাওয়ার পর মাহাদি ধপ করে মাটিতে বসে পড়ল। মাথা কাজ করছে না তার। কি হয়ে গেল একটু আগে? সে একটুও বিরোধিতা করার সাহস পায়নি, কিন্তু কেন? মারিয়া দৌড়ে তার স্বামীর কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে হাউমাউ করে বলে, কি হয়েছে তোমার? কি হয়েছে? মার্জিয়া ছেলের কাছে যান, তারও একই প্রশ্ন। মাহাদি নিজের চুল খামচে ধরল, বিড়বিড় করে বলল, সব শেষ। এখনো তো কিছুই হয় নাই, হইব, ধ্বংস হইব সব। ফারাজ এলাহি মানুষ না আম্মা, জানোয়ার। সব বাইরে শেষ কইরা ফেলব সে। আচ্ছা আম্মা, সোহাগ কই? ঘণ্টাখানেক পর গাড়ি থামল এলাহি মেনশনের সামনে। জমিদার বাড়ি। এলাহিদের পূর্বপুরুষগণ জমিদার ছিলেন, নামি দামি জমিদার। সেই সব কথা এখন কেবল পুরনো গল্প মাত্র। 3 তলা বিশিষ্ট একটা ভবন। কিশোরগঞ্জ শহরের মাঝ বরাবর এই বাড়ির অবস্থান হলেও বেশ দৃষ্টিনন্দন। চিত্রা কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না। 2 জন মহিলা কাজের মেয়ে ঘুমন্ত চিত্রাকে জাগাতে আসলে ফারাজের বাজের মতো দৃষ্টি তাদের থামিয়ে দেয়। ফারাজ সবাইকে ধীর গলায় বলে,
ওর ঘুম যদি কারোর শব্দে ভাঙে তবে এখানেই পুঁতে কবর দিব। কারোর আর সাহস হয়নি ঘুমন্ত চিত্রার ধারে কাছেও ঘেরার। ফারাজ আস্তে করে চিত্রাকে পাঁজা কোলে তুলে নিঃশব্দে সিঁড়ি বেয়ে দোতলার ঘরটায় যায়। দোতলার সবচেয়ে বড় ঘরটা ফারাজ এলাহির। যদিও এই বাড়িতে তার আসা যাওয়া কম, বরং ঢাকায় অবস্থিত ফারাজ নিবাসেই তার বেশি থাকা হয়। আর বাংলাদেশে ফারাজ থাকেই বা কতদিন, বিদেশেই তো তার সব কাজ, সেখানেই তার আসল বসতি। ফারাজ চিত্রাকে বিছানায় শুইয়ে দিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে গলার নেকটাইটি খানিকটা ঢিলে করে ডিভানে পা ছড়িয়ে বসল। হুইস্কির কর্ডটা খুলে গ্লাসে ঢেলে নিল কিছুটা, তাতে 2-1 টুকরো আইস কিউব ছেড়ে দিয়ে এক চুমুকে সবটা গিলে ফেলল। চিত্রা নিজেও কি জানে সে এমন গভীর ঘুমে কি করে মগ্ন হলো? জানে না। আর ফারাজ তাকে না জানালে সে জানতেও পারবে না যে গাড়িতে ফারাজ তাকে পানির যে বোতলটা দিয়েছিল তাতে স্লিপিং ড্রাগস মিশ্রিত ছিল, তবে সামান্য একটুখানি। ক্লান্ত শরীর ছিল বলে ড্রাগস চিত্রাকে ভালোই জব্দ করে ফেলেছে। ফারাজের চোখ চিত্রার ধবধবে ফর্সা পেটের দিকে যায়। শাড়িটা সরে যাওয়াতে পেট দেখা যাচ্ছে। ফারাজ সিগারেট জ্বালিয়ে চিত্রার দিকে এগিয়ে যায়। বাম হাতে তার হুইস্কির বোতল। চিত্রা তখনও ঘুমে বিভোর। ফারাজ কিছুক্ষণ চেয়ে থেকে দেখল চিত্রাকে। নিষ্পাপ একটা চেহারা। অভাগীদের সাহসী হওয়াও ভালো না, আর বেশি দয়ালু হওয়া তো মোটেও না। তোমরা সুন্দরীরা আসলেই একটু বেশি বোকা, নিজের কবর নিজে খুঁড়তে বেশ পটু। ফারাজ ঝুঁকে পড়ে চিত্রার ওপর। এত শান্তিতে তোমাকে কি করে ঘুমাতে দেই বলো, যেখানে তুমি নিজেই আমার ঘুম বরবাদ করে ঘুমোচ্ছ। ফারাজ হুইস্কির বোতল কাত করে ঘুমন্ত চিত্রার মুখের ওপর ঢেলে দেয়। ঘুমন্ত চিত্রা ধরফড়িয়ে জেগে ওঠে। মুখ বুক সব ভিজে গেছে। উফ, সরি ডার্লিং, গ্লাস ভেবে তোমার মুখেই ঢেলে দিয়েছি, আই মিন হুইস্কি। শাড়িটা বদলে আসো। চিত্রার ঘুম এক নিমেষেই হাওয়া। কাশতে কাশতে জীবন শেষ। কি বাজে গন্ধ, উঠকো একটা বাজে গন্ধ। চিত্রা আবারও কান্না করে উঠল। আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছাড়ুন, আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকব। ও মা, বউ আমার এসব কি বলে? আমি তো তোমাকে এখনো ধরলামই না। আমি ধরলে তো টিকতে পারবে না সোনা, আর কৃতজ্ঞতার কথা বলছো? ফারাজ এলাহির ওসব ছোটলোকি জিনিসের উপর কোনো ইন্টারেস্ট নেই। ওসব তোমার কাছেই রাখো। আই ডোন্ট নিড অল দিস, আই জাস্ট ওয়ান্ট ইউ। ফারাজ নেকটাইটা খুলে শার্টের বোতামে হাত দেয়। চিত্রার দিকে যতটা ঝোঁকা যায় ঠিক ততটাই ঝোঁকে। চিত্রার ভয় করছে, কে বাঁচাবে তাকে? এই লোককে শরীর ছোঁয়ার অধিকার কিছুতেই দিতে পারবে না চিত্রা। মনে মনে একবার সে সোহাগ বলে চিৎকার করল, দয়া করুন প্লিজ। ওই একটা জিনিসই আমি করতে জানি না, দয়া। মাই ফুট, আই জাস্ট হেট দিস। প্রিয়তমা, কাম হেয়ার।